যে আমরা শিফট করতে চাচ্ছি আনুপাতিক হার থেকে সংখ্যা। এইটা আমি মনে করি আমাদের একটা বড় শিফট। আমরা বলেছি যে প্রতিষ্ঠান পর্যায়ে এই আনুপাতিক হারটা কি হবে, আর সংখ্যাটা কত হবে, কত ধরনের প্রতিষ্ঠানে, এবং এর অন্যান্য আইন কানুন কি হবে, কয়টা ইউনিয়ন থাকবে দরকার। এইটা আমাদের যে টিসিসি আছে, ত্রিপক্ষীয় কমিটি, প্রয়োজনীয় সরকার আরেকটা শক্তিশালী কমিটি করবে, তারা অবিলম্বে এটা ঠিক করবে, ইউনিয়ন করতে পারবে। আমরা কৃষি ক্ষেত্রে বলেছি যে একটা ইউনিয়ন পরিষদ ভিত্তিক কতজন কৃষি শ্রমিক হলে একটা ইউনিয়ন করতে পারবে, সেটা শ্রমিক কিনা, এখান থেকে আমরা চলে আসতে চাচ্ছি, এটা হবে না। আমরা মজুরির ক্ষেত্রে খুব স্পষ্টভাবে বলেছি যে মজুরি মিনিমাম, নতুন যে মিনিমাম ওয়েজ বোর্ড, এটা ট্রান্সফার করতে হবে স্থায়ী মজুরি কমিশনে, এবং এই স্থায়ী মজুরি কমিশন তারা একটা নিজস্ব গবেষণার ভিত্তিতে ঠিক করবে যে একটা দেশে মুদ্রাস্ফীতি, কস্ট অফ লিভিং সবকিছু মিলিয়ে কত হতে পারে, উৎপাদনশীলতা সব বিবেচনা করে তার উপরে ভিত্তি করে আমাদের কথাবার্তা হবে, আলোচনা হবে। কিন্তু শুধুমাত্র শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষ দিলে প্রস্তাব দিব এবং তার উপরে ভিত্তি করে সবকিছু হবে, বার্গেনিং হবে, তারপর একটা, সেটা না। আগে একটা বেস লাইন তৈরি করতে হবে যে মজুরি হওয়া উচিত। আমরা প্রস্তাব করেছি যে প্রত্যেকটা কারখানায় একটা ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি হতে হবে এবং একটি জাতীয় সামাজিক সংলাপ ফোরাম থাকতে হবে, যেখানে আমাদের মালিক, শ্রমিক, সরকার, উন্নয়ন সহযোগী, আমাদের ব্যবসায়িক সহযোগী যারা আন্তর্জাতিকভাবে, যারা অধিকার কর্মী, জাতিসংঘ, আইএলও সহ যারা, তারা সবাই সে ফোরামের মেম্বার হবে এবং এটা স্থায়ী ফোরাম। এই ফোরাম পিরিয়ডিক্যালি বসবে, বছরে একবার কনফারেন্স করবে বা 2 বছরে একবার, যেটা আমাদের এই উপমহাদেশে ঐতিহ্য ছিল 1919 সাল থেকে। তো আমরা কর্মসংস্থানের ব্যাপারে একটা জোর দিয়েছি যে ডিসেন্ট ওয়ার্ক করতে গেলে অবশ্যই দক্ষতা উন্নয়নের কর্মসূচি লাগবে এবং কর্মসংস্থানের একটা ব্যবস্থা থাকতে হবে। আমি সরি নিদানে বাইরেটা টকিং বাংলা। তো আমি খুব বেশি আর বাড়াতে চাচ্ছি না। শিল্পাঞ্চল ভিত্তিক নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য একটা সুপারিশ আমরা করেছি, যাতে আমাদের নারী শ্রমিকরা, আমাদের শ্রমিক যারা গ্রাম থেকে আসে শিল্পাঞ্চলে থাকে, সেখানে কি কি সুবিধা থাকতে হবে, বিশেষ করে স্বাস্থ্য সুবিধা, আমাদের স্কুলে আপনার কমিউনিটি বেসড ডে কেয়ারের সুবিধা, স্কুলের সুবিধা, সান্ধ্যকালীন হাসপাতাল, আউটডোরের সুবিধা, এগুলো নিয়ে আমরা আলোচনা। অর্থাৎ পুরো মোটা দাগে যে জিনিসগুলো আমরা সাজিয়েছি, একটা হচ্ছে অধিকার, যেগুলো আইন দ্বারা গ্রান্টেড হতে হবে, কয়েকটা মৌলিক অধিকার শ্রমিকদের, মজুরি, নিয়োগ, পরিচয়, সামাজিক নিরাপত্তা, প্রতিনিধিত্বের অধিকার এবং প্রতিকার পাওয়ার অধিকার। তারপরে আমরা সেটার জন্য কি কি প্রাতিষ্ঠানিক কাঠামো হবে, মন্ত্রণালয়ের কি সংস্কার হবে, আপনার স্বাস্থ্যকেন্দ্রগুলোর কি সংস্কার হবে, এটা আমরা একে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা বলেছি যে আমাদের নিরাপত্তার ব্যাপারটা, ক্ষতিপূরণ, এটা একটা সর্বনিম্ন সিলিং ধরে আইএলও কনভেনশন 121 অনুযায়ী সাজাতে হবে। একটা সর্বনিম্ন সিলিং থাকবে, আবার ওই অনুযায়ী সাজাতে হবে। এবং এই নিরাপত্তার জন্য কিভাবে প্রতিষ্ঠানগুলো দায়ী হবে, সরকারি অধিদপ্তরগুলো, সেটা আমরা বলার চেষ্টা করেছি। আমরা একটা শ্রম বিষয়ক গবেষণা ও জরিপ কেন্দ্র করা বলেছি, কারণ আমাদের কোনো রোড ম্যাপ নাই, ভবিষ্যতে কি হবে, মার্কেট অ্যানালাইসিস নাই। ট্রেড ইউনিয়ন কর্মীদের সুরক্ষার ব্যাপারটা আমরা প্রচণ্ড জোর দিয়ে চিন্তা করেছি, এবং যেটা ওই পর্যন্ত আমরা আসতে পেরেছি যে কালেকটিভ বার্গেনিংয়ের প্রিন্সিপাল এমপ্লয়ীদের যেন চাকরির কোনো পরিবর্তন না করা যায়। কালেকটিভ বার্গেনিং এজেন্টদের, যারা সভাপতি, সাধারণ সম্পাদক, ট্রেজারার থাকবে, তাদের কোনো চাকরির পরিবর্তন হবে না। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা এমপ্লয়ার্স ফেডারেশন প্রতিনিধি, তারা সবাইরা মেনে নিয়েছে। এমপ্লয়ার্স ফেডারেশনে কামরান এখানে আসেন, বলা উচিত, তিনি প্রস্তাব করছে যে মালিক শব্দের পরিবর্তে আইনে যেন নিয়োগকারী লেখা হয়। তা সব মিলিয়ে আমি আর বাড়াবো না। আমি আপনাদের কাছ থেকে আমরা কিছু শুনবো, আমাদের মিডিয়া ভাই বোনের এসেছে, আপনাদের কাছে যদি একটা শুনলে হয়তো আরোই হবে, কাজে লাগবে। আমি ক্ষমা চাবো এই জন্য আবারও যে আজকে অনেকেরই বসার জায়গা দিতে পারলাম না। প্রত্যাশা অনেক, আমি জানি, এগিয়ে যেতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু তাই বলেছেন, যেটা আমাদের মাহবুব সাহেব, আমাদের সাবেক সচিব বললেন, যে এটা একটা ভিন্ন ধর্মী, আর কেউ অনেকেই বলেছে, যেটা কি যাবে না, এটা নির্ভর করবে। কিন্তু আজকে আপনারা যারা এসেছেন, আমাদের ইউনিয়ন, আমাদের মানবাধিকার শ্রমিক অধিকারের খবর দিয়েছেন সবাইকে, অন্যদের খবর আমাদেরকে জানিয়েছেন, তাদের সবার প্রচেষ্টায় আমরা আশাই করি, আনোয়ার ভাই যারা বলেছেন, সবাই আমরা আপনাদের সাথে থাকবো, কিন্তু আগামী আমরা আপনাদের সবাইকে নিয়ে আগাতে চাই।
সবাইকে ধন্যবাদ। আমরা কয়েকজনের কাছে শুনি সব আনা হচ্ছে যে আমাদের অনেকের সাথে আপনাদের দেখা হচ্ছে, শুধুমাত্র কমিশন সদস্যদের সাথে না। কিন্তু আমরা এটা এখনই একটু পরে শেষ করে আপনাদের প্রশ্ন উত্তর দেব, বা এর মধ্যেও যদি আপনাদের প্রশ্ন থাকে। Thank you very much, Sultan. Respected Chairman of the Labour Reform Commission, Sultan Thai, distinguished members of the Labour Reform Commission that are present here today, representatives from government, employers and workers that are present today, representatives from media, my colleagues from the International Labour Organization, ladies and gentlemen, good afternoon. I think on this historic day, as the ILO, we extend our heartfelt congratulations to the Labour Reform Commission for the successful completion and submission of the report to the Office of the Chief Advisor. We also express our sincere appreciation for the inclusive, transparent and consultative approach adopted throughout this process, which reflects a strong indication and commitment to participatory governance. We congratulate the Commission for that. We further commend the ad interim government of Bangladesh for firstly setting up the Labour Reform Commission as part of its broader reform agenda. And secondly, we also commend the government of Bangladesh for its commitment on improving labour rights in the country. Ladies and gentlemen, the ILO has and values a long-standing partnership with Bangladesh, especially in terms of moving forward the agenda on decent work. And when I say decent work, our agenda with Bangladesh extends to skills development, youth employment, labour migration, and enterprise sustainability, in addition to the labour reform process. The ILO has translated into actions. We are also hopeful for people like me that soon the Commission would share the submission of the Commission's report is a significant milestone, and we are very proud of pragmatic, transparent and participatory implementation of the Commission's recommendation. In this regard, the ILO will be providing all technical assistance in the form of legal dialogue as part of this process. The ILO is dedicated to ensuring that the reform process results in freedom of association, collective bargaining, occupational health and safety, gender equality, migration, skills development, employment, etc. কিন্তু 1 মিনিটের মধ্যে শেষ করি। সংস্কার হয়েছে, কিছু গণতান্ত্রিক সংস্কার হয়েছে এবং শ্রমিক বান্ধব একটা পরিবেশ গড়ে উঠবে কারখানাগুলোতে, এই আশাবাদ রেখে সংস্কার কমিশনের সমালোচনা যতটুকু আছে অতটুকু কিন্তু করবোই, আর যতটুকু প্রশংসা সেটা অবশ্যই করবো। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে শুভেচ্ছা। অবশ্যই আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর যেহেতু প্রধান, আমি প্রথমে বলবো যে একজন টেলিকর্মী হিসাবে আমি সম্মান করছি, একই সাথে বিএসএর টিম মেম্বার হিসাবে আমরা অত্যন্ত সম্মানিত। আমাদের টিম রাতদিন পরিশ্রম করেছে হাসি মুখে, কারণ এটা আমাদের কাজ এবং দীর্ঘদিনের একটা বড় চাওয়া। আমি ফারুক ভাইয়ের সাথে খুবই ভালো লাগলো যে ফারুক ভাই 3টা পয়েন্ট বলছে, মনে হচ্ছে এটা আমার ঘরে ফিরে নিয়ে যাওয়ার মতো 3টা পয়েন্ট: অ্যাসপিরেশন, ডিজায়ার অ্যান্ড ড্রিম। অবশ্যই এটা আমাদের অ্যাসপিরেশন, ডিজায়ার অ্যান্ড ড্রিম। এই ড্রিম আজকের এখানে আসার জন্য বিল যেভাবে কাজ করেছে, এই ড্রিম বাস্তবায়নের জন্য একই মিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো। কারণ এই 5 মাস কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আপনারা আমাদের সাথে ছিলেন। আমার মনে হয় শ্রম সংস্কার কমিশনের খুব রাজনৈতিক কমিশন যে 2-1টা আছে বাদ দিয়ে সবচেয়ে বেশি কভারেজ হয়েছে শ্রম সংস্কার কমিশনের নিউজ। এর একটা বড় কারণ হয়েছে আপনারা নিজেরাই শ্রমিক, গণমাধ্যম কর্মীরাও শ্রমিক, এবং আপনারাই এই দেশের শ্রমজীবী মানুষের বেদনা বেশি বুঝেন, কারণ তাদের সাথে থাকেন। আমরা একটু আগে বলেছি আমি যে আমরা যে রিপোর্টটা আজকে তৈরি করেছি এটি অনলাইনে অলরেডি আপলোড করা হয়েছে আপনার লেবার রিফর্ম কমিশনের ওয়েবসাইটে।
এটি মূলত এই মূল রিপোর্টটা এত বড়, এটা 460 পেজের রিপোর্ট, সম্ভবত 460 পেজ। মূল রিপোর্টটার একটু ভাগ আছে, এখানে আমাদের জন্য একটা ভূমিকা আছে, ঠিক তেমনি আমাদের একটা সংক্ষিপ্ত সার আছে। এখানে আমরা বিভিন্ন সংগঠনের কাছ থেকে যে লিখিত সুপারিশগুলো পেয়েছি প্রত্যেকটাই আমরা ছাপিয়ে দিয়েছি এখানে। সুতরাং এর 4টি অংশ, একটা আপনারা দেখবেন মূল রিপোর্টে ভূমিকা সহ একটা অংশ, যেখানে আমরা ঐতিহাসিক বিবর্তনের কথা বলেছি, আমাদের বঞ্চনা সংগ্রামের কথা বলেছি, আমাদের শিল্পায়নের কথা বলেছি, এবং তারপর আমরা একটা সারসংক্ষেপ ছাপিয়েছি। আমরা একটা তারপর মূল সুপারিশগুলো আছে, বিষয়ভিত্তিক মূল সুপারিশ, এলাকা ভিত্তিক মূল সুপারিশ, এবং তারপর আমাদের বিশেষ জনগোষ্ঠীর ব্যাপারে আমাদের কিছু সুপারিশ আছে, এবং তারপর আপনাদের কথাগুলো আমরা সব ছাপিয়ে দিয়েছি। আমরা একটা সংক্ষিপ্ত সার করেছি, এখানে সুপারিশগুলো থাকবে এবং কিছু বর্ণনা থাকবে। এটি আপনাদের কাছে কিন্তু অনলাইনে চলে গেছে অলরেডি, কিছু কিছু কারো কাছে গিয়েছে, কারো কাছে যাবে, এবং এটি আমরা দিয়েছি আপনাদের, আমাদের ওয়েবসাইটেও দিয়েছি। আমরা আজকে আপনাদের কাছে বিতরণ করব আমাদের একটা সারসংক্ষেপ, যেখানে আমরা মূল রিপোর্টের, সমগ্র রিপোর্টের যে প্রতিফলনগুলো আমাদের সুপারিশে আছে, সেই সুপারিশগুলো আমরা তুলে এনেছি। 25টা সুপারিশ এখানে। মূল রিপোর্টের সুপারিশ সংখ্যা আমরা গুনতে পারিনি, কারণ অগণিত, এবং এর মধ্যে আবার ভাগ ভাগ আছে, কিন্তু এখানকার যে প্রতিফলনগুলো সেগুলো হচ্ছে 25টা সুপারিশ। এই 25টা সুপারিশই আমরা আপনাদেরকে বিলি করব। কিন্তু তার আগে আমি একটু বলতে চাই যে আমরা যদি কয়েকটা ভাগ করি এই সুপারিশগুলো, তাহলে সেটা আপনাদের জন্য সুবিধা হবে, যে আমাদের মোটা দাগে আমরা কোথায় কোথায় উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা আমাদের চেয়ে আপনারা ভালো জানেন যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, সিংহভাগ মানুষই অরক্ষিত। এটি কি শোনা যাচ্ছে? সুতরাং তাদের কথা বিবেচনা করে আমরা দুটো মূল ভিত্তি ধরেছি, একটি হচ্ছে সার্বজনীনতা, আরেকটি হচ্ছে বৈষম্যহীনতা। যে যা কিছু হোক, ন্যূনতম মানদণ্ড যেন সবার জন্য নিশ্চিত থাকে আইন দ্বারা, এবং এই আইন বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার আমরা চেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা একটা স্থায়ী শ্রম কমিশনের দাবি করেছি। আমরা শ্রম মন্ত্রণালয়ের যে দুটো অধিদপ্তর আছে সেটাকে 4টি করতে বলেছি। একটি হচ্ছে কর্মসংস্থান মন্ত্রণালয় অধিদপ্তর, কারণ যদিও নাম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, কিন্তু তাদের কর্মসংস্থান কোনো অধিদপ্তর নেই, এবং দক্ষতা উন্নয়ন ছাড়া, শ্রবণ কর্মসংস্থান নিশ্চিত করা ছাড়া শ্রমিক অধিকার নিশ্চিত হবে না, শিল্পায়নও হবে না। আর আমরা বিশেষ করে একটি সামাজিক নিরাপত্তা অধিদপ্তর তৈরির কথা বলেছি, যার মাধ্যমে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জন্য কোনো না কোনো সামাজিক নিরাপত্তার একটা ব্যবস্থা থাকবে। এবং এই কমিশন কোথাও বৈষম্যর ব্যাপারে অভিযোগ নিতে পারবে, কোথাও সরকারি দপ্তর যারা শ্রমিক যদি অধিকারের প্রতিকার না পায় সে ব্যাপারে অভিযোগ আনতে পারবে। আমরা একটা জাতীয় সামাজিক সংলাপ ফোরাম করার কথা বলেছি। এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক। তো আমরা আপনাদের কাছে পড়ে শোনাবার আগে আমাদের কমিশনের একটু সদস্যদের পরিচয় করিয়ে দিই। যদি একবার আমরা দিয়েছি, আপনি কয়েকজন ছিলেন, তাদের জন্য হয়তো আবার দ্বিতীয়বার হয়ে যাবে, তবুও আমি বলবো যে আমাদের একটা বড় কমিশন ছিল, এটা সবচেয়ে বড় কমিশন, কারণ শ্রমক্ষেত্র যেমন বড়, 17 কোটি মানুষের 8 কোটি মানুষ এই শ্রম শক্তিতে আছে। সুতরাং আমরা রিপ্রেজেন্ট করছি 8 কোটি মানুষের ব্যথা বেদনা চেতনা। আমরা যেমন অর্থনীতির সবচেয়ে মূল অ্যাক্টর শ্রমিক এবং মালিক, দুইটা গ্রুপ, আমরা দুই পক্ষই এখানে ছিলাম। সুতরাং এটি গঠিতই হয়েছে। এখানে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এর প্রধান হিসেবে, কিন্তু এখানে আমাদের খুব পতিতযশা বিভিন্ন প্রতিনিধিকার ছিলেন। এখানে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম কনভেনর ছিলেন, আমাদের জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা সবাই ছিলেন, সাবেক সভাপতি মহাসচিব সহ, বিজিএমই বিকেএমই ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এবং আমাদের
সাবেক সচিব ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, আমাদের গণমাধ্যম কর্মী, ইয়ান গণমাধ্যম কর্মীরা ছিলেন, আমাদের আইনজীবী ছিলেন এবং আমাদের গার্মেন্টস শ্রমিকদেরও নেত্রী ছিলেন। তো সব মিলে আমি একটু চাবো সবাই একটু সবার পরিচয় দিক, আমাদের কমিশন মেম্বাররা, তাতে করে তাদের দায়বদ্ধতাও বাড়বে, যাতে আপনারা যখন প্রশ্ন করবেন সবাই ভাগ করে দিতে পারবে। আমরা যে সবার প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমি এটা দাবি করব না, তবে এই কারো প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের কোনো চেষ্টার ঘাটতি ছিল না এবং আমাদের এটা উপস্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি ছিল না, কিন্তু এটা ঠিক যে সব কিছু আমরা কভার করতে পারিনি। আপনাদের কাছ থেকে আমরা আরও জানতে চাবো, যাতে ভবিষ্যতে যদি এর কোনো সাপ্লিমেন্ট রিপোর্ট দিতে হয় বা এটা নিয়ে আমরা যখন আগাবো আরও, তখন যেন সেগুলো আমাদের বিবেচনায় থাকে। এটা বলে আমি একটু কমিশন মেম্বারদের পরিচয় দিতে বলবো, তা সরাসরি আমরা উপস্থাপন আপনাদের কাছে যাবো প্রশ্ন উত্তরের জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে এবং বিশেষভাবে ধন্যবাদ আপনাদেরকে যারা নিরন্তর পরিশ্রম করছেন, যাদের লেখনের মাধ্যমে, যাদের আলোকচিত্রের মাধ্যমে যারা তুলে ধরছেন এই খেটে খাওয়া মানুষের অধিকারের কথা। আমার নাম শাকির আক্তার চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ লেবার ফেডারেশন এবং এই শ্রম সংস্কার কমিশনের সদস্য। আপনাদেরকে ধন্যবাদ। যদি একটু দয়া দাক্ষিণ্য করেন তাহলে আমাদের পরিস্ফুটিত হবে। এই যে আমার জীবন দুঃখ, তো এই তো গত কালকে মনে হয় পরশু একটা মিটিং করলাম, বিশাল কথা বলেছিলাম, যাদের নিজেদের দুঃখের কথা তারা বলতে পারেন না, অন্যের দুঃখের কথা প্রচার করেন। আজকে আমাদের কাজের একটা শেষ, আপনাদের মাধ্যমে সেটা বলবেন আমাদের কমিশনের প্রধান, কিন্তু আমি মনে করি এটা আমাদের একটা শুরু, এটি বিগিনিং অফ এন এন্ড। মানে আজকে আমরা কমিশনের যে কাজটা শেষ করেছি, এখন এই কমিশনের কাজটাকে বাস্তবায়ন করবার কাজটা শুরু, আপনাদের মাধ্যমে সেই শুরুর একটা শুভ সূচনা হবে এবং যেটুকু আমরা শেষ করেছি সেটার উপস্থাপনা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মত বিনিময় সভায় আমরা আপনাদেরকে জানিয়েছি 5 মাস ব্যাপী আমরা সারা বাংলাদেশে ঘোরার চেষ্টা করেছি, শ্রমিকদের কথা শোনার চেষ্টা করেছি, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা শুনেছি, মাঝারি ব্যবসায়ীদের কথা শুনেছি। আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম যে আমাদের যে ম্যান্ডেট, সেটি হচ্ছে শ্রমিক অধিকার এবং কল্যাণ সুরক্ষার জন্য সুপারিশ তৈরি। এই শ্রমিক অধিকার এবং কল্যাণ সুপারিশ তৈরি করতে গিয়ে আমরা বিবেচনায় নিয়েছি দেশের টেকসই উন্নয়নের ব্যাপারটা, তার ন্যায্য হিস্যার ব্যাপার। আমরা বিবেচনায় নিয়েছি কি করলে সামগ্রিক অর্থে একটি গতিশীল অর্থনীতি তৈরি হয় এবং সেই অর্থনীতিতে প্রত্যেকে যার যার ন্যায্য হিস্যা পায়, প্রত্যেকের নিজেদের মৌলিক অধিকারের সুনিশ্চিত থাকে। কিন্তু আমরা দেখেছি আমাদের সমস্ত মত বিনিময় সভা করতে গিয়ে, যেটা আপনারা নিজেরাও জানেন, যে বাংলাদেশের 90 ভাগের মতো 85 থেকে 90 ভাগের শ্রমিকের কোনো আইনি সুরক্ষা নেই। বাংলাদেশের প্রায় 95 ভাগ শ্রমিকের কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেই, কোনো স্কিমে তারা যেতে পারে না, কোনো অ্যাক্সিডেন্ট হলেও যেতে পারে না, বয়স হলেও যে 70 বছরের বৃদ্ধ রিক্সা চালায় আমাদের সামনে। তো এই প্রথমেই আমরা এই বিষয়গুলো একটু আলোকপাত করার চেষ্টা করেছি আমাদের সুপারিশে, যে বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ। এবং সেখানে আমরা বলছি যে প্রত্যেকের একটা স্বীকৃতি থাকতে হবে যে সে শ্রমিক। এই জন্য আমরা একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের কথা বলেছি এবং কোনো না কোনোভাবে একটা পরিচয়পত্র বা তার নিয়োগ সংক্রান্ত প্রমাণপত্রের কথা বলেছি। প্রাতিষ্ঠানিক সেক্টর হলে সে নিয়োগপত্র বাধ্যতামূলক হবে, অপ্রাতিষ্ঠানিক হলে সে যদি নিয়োজিত হয়, কেউ নিয়োজিত করে, তাকে একটা প্রমাণপত্র দিতে হবে যে আমি তোমাকে নিয়োজিত করলাম। আমরা যদি দোকান থেকে একটা বাজার করলে একটা মেমো নিতে পারি, তাহলে একটা শ্রম কিনলে কেন মেমো দিতে পারবো না? এটা আমার কাছে কোনো অযৌক্তিক মনে হয় না। অনেকেই বলেন যে একদিনের জন্য নিয়োগপত্র দেবো কেন? একদিনের জন্য বলেন যে আপনাকে একদিনের জন্য নিয়োগ করেছি, এত টাকা বেতন এই কাজ। আমরা স্বনিয়োজিত শ্রমিকদের জন্য তথ্য ভাণ্ডারে যে তার নাম্বার থাকবে সেইটাই তার পরিচয় বলে বিবেচিত হবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব, যে
আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে। শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট বা দুইটা অধিদপ্তর না, আমরা 4টা অধিদপ্তরের কথা বলেছি, যেখানে একটা কর্মসংস্থান অধিদপ্তর থাকবে, এখন যে দুটো আছে, এবং একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি, যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে, সমস্ত বৈষম্যের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে। তো আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা আমরা এমনভাবে সাজাবার কথা বলেছি যাতে এটা সার্বজনীন হয়, এটা বৈষম্যহীন হয়। এই 25টা যে আলোকপাত, এটি আপনারা যদি দেখেন, আপনাদের সামনে দেওয়া হয়েছে, তাহলে আপনারা একটা ধারণা পাবেন। এবং আপনাদের প্রত্যেকেই আজকে আপনারা এখান থেকে যাওয়ার আগেই আমরা সামারিটা অনলাইনে দিয়ে দিব, সংক্ষিপ্ত সারটা। আমরা বলেছি প্রত্যেকের কোনো না কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকার থাকবে, সে স্বনিয়োজিতই হোক, সে হকার হোক, আর সে মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী হোক। তার বিপদে, তার অসুস্থতায়, দুর্যোগে, মহামারীতে, অবসরে তার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে। আমরা বলেছি যে প্রত্যেকের একটা মজুরির মানদণ্ড থাকবে, যাতে সে একটা মজুরি দাবি করতে পারে, যেন জাতীয় ন্যূনতম মজুরির কথা উল্লেখ করেছি। আমরা একটা নিরাপদ কর্মপরিবেশের কথা বলেছি, যাতে যে যেখানে যেভাবেই নিয়োগ করুক না কেন তার নিরাপদ কর্মপরিবেশের গ্যারান্টি দিতে হবে। এখনকার যে নিরাপত্তা সংক্রান্ত আইন আছে, এটা আমরা জানি, এটা প্রাতিষ্ঠানিক সেক্টর ভিত্তিক। এখানেও মানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সেটা ভাঙতে বলেছি। অর্থাৎ আমি যদি মোটা দাগে বলি, যেটা আপনাদের কাছে লেখা আছে, যে প্রথম শর্তই হচ্ছে আমাদের কিভাবে বাংলাদেশের শ্রম জগতের সুরক্ষাটা সার্বজনীন করা যায়। এটার জন্য আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রাতিষ্ঠানিক কাঠামোর কোথায় কোথায় পরিবর্তন হবে, স্কিমের কোথায় পরিবর্তন হবে, প্রতিকার পাওয়ার কোথায় কোথায় পরিবর্তন হবে, এবং প্রতিনিধিত্বের কোথায় কোথায় পরিবর্তন হবে। আমরা ধরিয়ে নিই, যিনি চাকরি করেন না, যার কোনো নিয়োগকারী নাই, তার মনে হয় দর কষাকষি করার কোনো জায়গা নেই। আমরা সেটা একটু ভাঙতে চেয়েছি, যে যিনি চাকরি করেন না তারও দর কষাকষি করার জায়গা আছে। অভিবাসী শ্রমিকেরও শ্রমিক হিসেবে স্বীকৃত হয়ে সংগঠন করার অধিকার থাকতে হবে, কারণ একজন রিক্সাওয়ালারও সিটি কর্পোরেশনের দর কষাকষি করতে হয়, ট্রাফিক পুলিশের সাথে করতে হয়। এটা আমরা বলার চেষ্টা করেছি। আমরা একটা আমি সমস্যা নিবন্ধনের কথা বলেছি, আমি জবাবদিহি এবং কার্যকর একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বলেছি, যেটা বলি শ্রম সংস্কার কমিশনে, যে শ্রম সংস্কার কমিশন থাকবে, ঠিক তেমনি একটি সামাজিক নিরাপত্তা, সামাজিক সংলাপ ফোরাম থাকবে, জাতীয় সামাজিক সংলাপ ফোরাম, যেখানে আমাদের মালিক, শ্রমিকদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, বিশেষ করে উন্নয়ন সহযোগিতার প্রতিনিধি থাকবে, যারা বিভিন্নভাবে বাংলাদেশের শ্রম জগৎ নিয়ে উদ্বিগ্ন থাকে, পরামর্শ থাকে তাদের, এবং আমাদের ব্যবসায়িক প্রতিনিধিরা থাকবে, বিভিন্ন আন্তর্জাতিক ফ্রন্ট সংগঠনের প্রতিনিধিরা। আমরা বৈষম্য দূরীকরণের জন্য এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি সহ সব ধরনের সহিংসতা বন্ধের জন্য কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছি, যেখানে কি কি থাকতে হবে। শুধু হাইকোর্টের আদলে কমিটি করা না, আইনের কোথায় কোথায় পরিবর্তন হবে, প্রতিকারের কি কি ব্যবস্থা থাকবে। আমরা বিশেষভাবে সার্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার সুপারিশ করেছি, যেটি 6 মাস হতে হবে এবং এটি 2 বছর পর্যন্ত বাড়ানো যাবে। কারণ আমরা জানি যে বাংলাদেশে বহু ব্যবস্থা আছে যেখানে একজন নারী বা একজন পুরুষ 5 বছর পর্যন্ত ছুটি নিতে পারে একটা দপ্তর থেকে। 6 মাস সার্বজনীন কথা বলেছি, এবং এই শুধু প্রতিষ্ঠান ভিত্তিতে না, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের জন্য, এবং সেটি সরকার তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় করবে। সেটি আপনার প্রয়োজন বোধে সামাজিক বীমার আওতায় থাকবে, এবং ব্যক্তিগত যে খাত সামর্থ্য নাই এটা পূরণ করার, সেখানে সরকার তার সহযোগিতা করবে বাকি 2 মাসের জন্য। আমরা একটি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি, আইনের সংস্কার করে বিকল্প আপনার বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা, এটা বলার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে বাংলাদেশে কারখানা পর্যায়ে দর কষাকষি এবং বিরোধ নিষ্পত্তি আলোচনার সুযোগ সংকুচিত হওয়ার কারণে কোনো অসন্তোষ তৈরির আগে
শ্রমিক যেমন কথা বলার জায়গা পায় না, ঠিক তেমনি তাকে রাস্তায় বেরোতে হয়, আপনার তার জনজীবন ক্ষতিগ্রস্ত হয়, শ্রমিক বঞ্চিত হয়, আবার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়। আমরা একটা শেষ চাচ্ছি, আমরা চাই যে প্রত্যেক কারখানায় একটি ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি গঠিত হবে, যেখানে যে কোনো অসন্তোষ তৈরির আগে যেন সেটি আলোচনার মাধ্যমে সহজ সমাধান করা যায়। যদি না করা সম্ভব হয় তাহলে যেন সেই কমিটির পক্ষ থেকে সরকারি দপ্তরকে জানানো হয়, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা ফয়সালা করার ব্যবস্থা নেবে। আমরা বকেয়া মজুরির ব্যাপারে খুব কঠোর অবস্থানের একটা সুপারিশ করেছি, যেটা আমরা সবাই একত্র হয়ে করেছি সব সদস্যরা, যে যদি মজুরি দেরিতে হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা দিতে হবে, মজুরির উপরে শ্রমিক ক্ষতিপূরণ পাবে। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে একটি সুনির্দিষ্টভাবে বলেছি যে বাংলাদেশের শিশু শ্রম নিরসনের ব্যাপারে দীর্ঘদিন যাবৎ আপনার প্রচুর প্রকল্প তৈরি হয়, কিন্তু এই প্রকল্পগুলোর কোনো জবাবদিহিতা নাই। এর টাকা কোথায় যায়, কি করে, কেউ জানে না। আমরা একটা শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছি সরকারকে, যে সরকার যেন একটা কমিটি গঠন করে, যারা এই শিশু শ্রম নিরসনের যে এখনকার যে কার্যক্রম সেটি কেন ফলপ্রসূ হচ্ছে না এবং ভবিষ্যতে কি করা দরকার সেটি আলোচনায় নিয়ে আসবে। আমরা টেকসই শিল্পায়ন, জাতীয় উৎপাদনশীলতার সক্ষমতা বৃদ্ধি, একদম ব্যক্তি থেকে শুরু করে জাতীয়ভাবে, এটার জন্য একটা সুপারিশ এবং মডেল তৈরি করার জন্য বলেছি, যে একটা আন্তর্জাতিক মানদণ্ডগুলোকে বিবেচনায় রেখে কিভাবে একটি জাতীয় উৎপাদনশীলতার সক্ষমতা বৃদ্ধির মডেল তৈরি করা যায়, যার মাধ্যমে কর্মসংস্থান হবে, যার মাধ্যমে শিল্পের সক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে আমাদের তার ন্যায্য হিসাব শ্রমিকরা পাবে। আমরা শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য নাগরিক সুবিধা, বিশেষ করে চিকিৎসা, তার সন্তানদের শিক্ষা, ডে কেয়ার সেন্টার চলাচল, এটি নিশ্চিত করার জন্য শ্রমিক, মালিক, কমিউনিটির সরকারের যৌথ উদ্যোগের কথা বলেছি। আমরা আগেই উল্লেখ করেছি আমি আপনাদেরকে, যে মজুরির ব্যাপারে আমরা একটা মানদণ্ডের কথা বলেছি, জাতীয় মজুরির মানদণ্ড, নিম্নতম মজুরি, যেখানে একজন গৃহ শ্রমিকও বলতে পারবে তার মজুরি কত, এবং তার ভিত্তিতে খাত ভিত্তিক মজুরি কত হতে পারে, সেটির জন্য একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের জন্য বলেছি। এই স্থায়ী মজুরি কমিশনের বিশেষত্ব এটা হবে যে এটি শুধুমাত্র মালিক এবং শ্রমিকদের প্রতিনিধির প্রস্তাবের ভিত্তিতে মজুরি নির্ধারণ করবে না, এটি তাদের একটা নিজস্ব গবেষণার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সহ যে সমস্ত জরিপ অধিদপ্তর সহ সবাই যাতে আপনার নিজস্ব যে আমাদের যে মুদ্রাস্ফীতি থাকে, আমাদের যে পারিবারিক ব্যয়ের যে ভার থাকে, সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক বছর মজুরির একটা পরিমাণ মানদণ্ডে নির্ভর করবে, যার ভিত্তিতে প্রতি 3 বছর পর পর ওই জাতীয় ন্যূনতম মজুরি মূল্যায়ন হবে, পুনর্মূল্যায়ন হবে, কিন্তু সেক্টর ভিত্তিক মজুরির বাৎসরিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে সেটি কাজে লাগবে। এমনিভাবে একটি মজুরির একটা সামগ্রিক একটা কাঠামো তৈরি করার জন্য আমরা প্রস্তাব করেছি, কারণ এটি একটি এরিয়া যেটা ছাড়া আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো না, যেটা ছাড়া আমরা এসডিজিতে যারা 1 নম্বর যেটা এসডিজির লক্ষ্য, যে দারিদ্র্যহীন একটি পৃথিবী, এই পৃথিবীর আমরা অর্জন করতে পারবো না। আমরা অভিবাসী শ্রমিকদের ব্যাপারে বলেছি যে প্রত্যেকটা অভিবাসী শ্রমিক যখন নিবন্ধিত হবে তখন সে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি পায় এবং সে যেন সংগঠন করতে পারে, সে যেন তার স্বক্ষেত্রে প্রতিনিধিত্ব করতে পারে এবং অন্য দেশের শ্রমিক সংগঠনগুলোর সাথে যুক্ত হতে পারে। এই আইন যেন আইনের সন্নিবেশিত করা হয়। আমরা শ্রম অধিদপ্তরের একটি জরিপ এবং তথ্য গবেষণা সেল করার জন্য বলেছি, এবং যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, IRI এবং রাজশাহীর যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবাইকে যেন আমরা একত্র করে ওই অনুবিভাগের আন্ডারে নিয়ে আসতে বলেছি। আপনারা জানেন যে আজ মাত্র 3 দিন পরে রানা প্লাজা 12 বছর পূর্তি। রানা প্লাজা সহ বাংলাদেশে প্রচুর বড় বড় দুর্ঘটনা, আমাদের প্রচুর শ্রমিক প্রাণ হারিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, এখনো হচ্ছে। আমরা এই রীতি টানতে চাই, এবং এই রীতির দুটো ব্যবস্থা, একটি হচ্ছে রানা প্লাজার শিক্ষা নিয়ে, এবং রানা প্লাজার পরে যে অ্যাকর্ড তৈরি হয়েছে,
সেই অ্যাকর্ড যে আন্তর্জাতিকভাবে একটা মডেল হিসেবে তৈরি হয়েছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি সেক্টরে, সেটি সারা বাংলাদেশের জন্য একটা মডেল যেন হয়, বাংলাদেশের যেন নিরাপদ সংস্কৃতি গড়ে ওঠে, সেটার জন্য আমরা নিরাপত্তার জন্য একটা কাঠামো প্রস্তাব করেছি। এবং পাশাপাশি আমরা বিবেচনায় রেখেছি বাংলাদেশের সংবিধান, আইএলও যে সমস্ত কনভেনশন বাংলাদেশ আপনার র্যাটিফাই করেছে, যে সমস্ত কর্মসূচির সাথে আইএলও স্বাক্ষর করেছে, আমরা যে তৃতীয় বিশ্ব থেকে এলডিসি থেকে গ্রাজুয়েশন হচ্ছে, তার জন্য আমাদের নতুন নতুন যে আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি হবে, তার ভিত্তিতে আমাদের প্রস্তুতি কী, আমরা কতগুলো ব্যাপারে শিফট করতে চাই, যেহেতু যার জন্য আমরা রূপান্তর বলেছি। একটি হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক অল্প কিছু শ্রমিকদের টার্গেট করে যে আইন, সেখান থেকে আমরা সার্বজনীন করতে চাই। আমরা শ্রমিকদের মজুরির যে আপনার নির্ধারণের যে এখনকার যে ব্যবস্থা আছে, শুধুমাত্র কয়েকটা খাত ভিত্তিক, সর্বোচ্চ 42টা খাত, এখান থেকে আমরা সার্বজনীন করতে চাই। আমরা সামাজিক নিরাপত্তা এবং নিরাপত্তার ব্যাপারটা সবার জন্য নিশ্চিত করতে চাই। এই কটা জিনিস নিশ্চিতই করতে চাই, মাতৃত্বকালীন সুরক্ষা সহ। আমরা ট্রেড ইউনিয়নের ব্যাপারে কয়েকটা রূপান্তরের প্রস্তাব করেছি, যে ট্রেড ইউনিয়ন এখন যেখানেই আপনি ইউনিয়ন করতে চান সেখানে আনুপাতিক হার, অর্থাৎ ওই এলাকায় ওই প্রতিষ্ঠানে কত শ্রমিক আছে এবং তার ভিত্তিতে আমরা কতজন কত পার্সেন্ট এখানে হবে, 20%, 30%, এবং এখানেই হচ্ছে সমস্ত হয়রানির শিকার হয় শ্রমিক আন্দোলন। এই শিফটে আমরা করেছি যে আমরা এখান থেকে সংখ্যায় যাব, অনুপাতে না। প্রতিষ্ঠানে কতজন হলে একটা ইউনিয়ন করতে পারবে, প্রতিষ্ঠান পুঞ্জে এবং এলাকা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক সেক্টরে, এবং সেটার জন্য যেন কোনো অধিদপ্তর থেকে বা মালিকের কাছ থেকে যেন সার্টিফিকেট না নিতে হয়, এটা আমরা বলার চেষ্টা করেছি। আমরা এখানে আরেকটা শিফটের কথা আমরা বলেছি, যে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল শিল্প সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে, কারণ আমাদের এই প্রতিনিধিত্ব আমরা চাই শিল্প সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। আমরা যদি গতিশীল অর্থনীতির কথা বলি, আমরা যদি মর্যাদাকর বাংলাদেশের কথা বলি, তাহলে অবশ্যই একটা সুসম্মনিত শিল্প সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। সেই সুসম্মনিত শিল্পের জন্য আমরা কারখানা পর্যায়ে, প্রত্যেকটা কারখানা পর্যায়ে একটা ওয়ার্কপ্লেস কোঅপারেশন কমিটি ফর্মের জন্য বলেছি, আর সেক্টর ওয়াইজ প্লাস জাতীয় সামাজিক নিরাপত্তা ফোরাম। মোটা দাগে এটি হচ্ছে আমাদের আপনার ইস্যু। আমরা আপনারা জানেন যে আমি আগেও একবার উল্লেখ করেছি আপনাদের সামনে, যে ক্ষতিপূরণের ব্যাপারে আমরা এখন একদম সর্বনিম্ন তলানিতে আছি। একজন মানুষ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা সেখানে দুটো প্রস্তাব করেছি, একটি হচ্ছে এখনকার পরিমাণ বাড়িয়ে একটা সর্বনিম্ন পরিমাণ ধার্য করা, এবং তার ভিত্তিতে অবহেলা অবজ্ঞাজনিত দুর্ঘটনা বা আইন অমান্যজনিত দুর্ঘটনার জন্য আইএলও কনভেনশন 121-এর ভিত্তিতে একটা জীবন চক্র ভিত্তিক সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে আপনার আয়ের ক্ষতি অনুযায়ী ক্ষতিপূরণ নির্ভর করা। এই যে ব্যাপক কর্মযজ্ঞ, এর জন্য আমাদের যেমন প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার লাগবে, আমাদের আইনের সংস্কার লাগবে, আমাদের স্কিম লাগবে, সবচেয়ে ব্যাপার লাগবে সবার সদিচ্ছা, সম্মিলিত সদিচ্ছা। আমরা এখানে যারা বসেছি আমাদের সবার এই সদিচ্ছা আছে যে আমরা এগিয়ে যাব। আমরা শ্রমজীবী মানুষ বাংলাদেশে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সম্মানে, প্রত্যেকটা বিনির্মাণে জীবন দেয়, ত্যাগ করে, ঘাম ঝরায়। তার প্রাপ্যটা বুঝে নেওয়ার আসলে কিন্তু তার কোনো সময় থাকে না। সেই প্রাপ্যটা বুঝে নেওয়ার জন্য একটা কাঠামো আমরা তৈরি করতে চাই, একটা রূপান্তর আমরা করতে চাই। তো এবং শ্রমজীবী মানুষের এই যে ত্যাগ, 24শে জুলাই আন্দোলনে তারা মারা গেছে, 90-তে মারা গেছে, স্বাধীনতা সংগ্রামে মারা গেছে, কিন্তু তাদের ইতিহাস কোনদিন লেখা হয় না। তাদের জন্য একটি স্মৃতি জাদুঘর করা এবং তাদের যে ঐতিহাসিক অবদানের স্বীকৃতি দিয়ে একটা দিবস করা, তাদের পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করার জন্য আমরা সুপারিশ করেছি। আমাদের সুপারিশের তালিকা অনেক দীর্ঘ, এটা আপনাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে। পড়ে আপনারা এর পক্ষে যেমন দাঁড়াবেন, ঠিক তেমনি কোনো ক্ষেত্রে ঘাটতি থাকে, সেই ঘাটতি আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন। এটা আমরা আশা করব আপনাদের কাছে। আমার সামনে বসা আছে আমাদের আউটসোর্সিং কর্মচারীরা, যা আমাদের বিরাট একটা অংশ চলে আছে আউটসোর্সিং কর্মচারীদের কথা, যা বাংলাদেশের সবচেয়ে একটা দুর্ভাগ্য হয়ে দেখা দিয়েছে এখন। এবং সরকারি দপ্তরে যাতে কোনো জায়গায় স্থায়ী কাজে যেন অস্থায়ী শ্রমিক নিয়োগ না হয়, এবং এজেন্সি কর্তৃক নিয়োগকৃত শ্রমিকরা যেন
যদি অস্থায়ী কাজে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা সুরক্ষা পায়, সে ব্যাপারটা আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। আমি এই বলে আমি শেষ করব। আমার সহকর্মীদের মধ্যে কেউ যদি কোনো সাপ্লিমেন্ট করতে চায় করবেন, আমি অনুরোধ করব, এবং তারপর আমি আপনাদের প্রশ্ন উত্তরে আসবো। কেউ কিছু যোগ করবেন? আচ্ছা, তাসলিমা পাখি যোগ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে বলছি, যার মধ্যে আমরা মনে করি খুব জরুরি যে সুপারিশগুলো, সেগুলো 25টি আমাদের যে প্রতিফলন সমগ্র প্রস্তাবনা সেটার মধ্যে আছে। এই যে সুলতান ভাই ইতিমধ্যে বলেছেন, এবং আমরা মনে করি যে শ্রমিকের যে মজুরি প্রশ্ন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7.5 কোটি শ্রমিকের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন এবং মজুরি ঘোষণার জন্য আমরা সরকারকে প্রস্তাব করেছি। আমরা শ্রমিকরা যাতে মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং সেই স্বাধীনতার জন্য যাতে তাদের ট্রেড ইউনিয়ন চর্চা, প্রকৃত ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকে এবং ট্রেড ইউনিয়নের শর্তগুলো শিথিল করা হয়, সেজন্য সুপারিশ করেছি। এবং এখানে যত অসৎ ট্রেড ইউনিয়ন চর্চা সেগুলো যাতে শ্রমিকরা কোনো রকম হয়রানির শিকার না হয় সেটার প্রস্তাব করেছি। শ্রম শক্তির একটা বড় অংশ নারী শ্রমিক, সেই জায়গা থেকে আমরা মাতৃত্বকালীন সুরক্ষা 6 মাসের জন্য এবং যৌন হয়রানি ও সহিংসতা মুক্ত পরিবেশের কথা বলেছি, এবং শ্রম আইনে সকল জায়গা থেকে মহিলা শব্দ সরিয়ে নারী করার জন্য প্রস্তাব করেছি। আমরা বৈষম্য বিরোধী যে একটা পরিবেশ শ্রমঙ্গলে তৈরি করা, সেই জন্য আদিবাসী জাতিসত্তা সম্প্রদায়ের কোনো কিছু ক্ষেত্রে যাতে বৈষম্য না করা হয় সেটার জন্য আমরা প্রস্তাবনা করেছি। আমরা শ্রমিকদের যে জন্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, দল টাইপ থেকে শুরু করে শ্রম কেন্দ্র, প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে আরো কার্যকর হয় এবং তাদের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়, সেই বিষয়ে আমরা প্রস্তাব করেছি। আমরা চাই যে শ্রমিকরা তাদের প্রতিনিধিত্ব সমস্ত জায়গায় করুক, এবং সে কারণে আমরা সংসদ থেকে শুরু করে সর্বত্র শ্রমিক প্রতিনিধিত্ব যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা সুপারিশ করেছি। আমরা চাই যে এই শ্রমিকদের যে জন্য আমাদের যে কমিশন গঠিত হচ্ছে, এই কমিশন শুধু শ্রমিক নয়, শিল্প খাত জড়িয়ে আছে, উদ্যোক্তাদের ভূমিকা জড়িয়ে আছে। এই সম্মিলিত ভূমিকা যাতে আমরা শ্রমিক, উদ্যোক্তা এবং এই শিল্প খাতের বিকাশ যাতে একে অপরের জন্য পরিপূরক হয়, সেই জন্য আমরা সম্মিলিতভাবে এই কমিশনের কাজ এগিয়ে নিতে চাই। এবং আমরা মনে করি যে আসলে শ্রমিকের যান, জবান, জীবিকা, এই 3 অধিকার বাস্তবায়ন আমাদের কমিশনের অঙ্গীকার, এবং একই সাথে শিল্প খাত যাতে আমাদের এই শ্রমিকের অধিকারকে বাস্তবায়ন করার সাথে সঙ্গতিপূর্ণভাবে শিল্প খাতও এগিয়ে যায়, সেই জন্য আমরা বিশেষভাবে আমাদের সুপারিশ করেছি। আমাদের সুপারিশটা প্রায় 449 পৃষ্ঠা বোধহয়, বলে থাকি 450 পৃষ্ঠার মতো। তো সেইখানে আমাদের সমস্ত সুপারিশ ধারাবাহিকভাবে আছে। আমরা আশা করব যে আপনাদের এই 25টি বিষয়ে এবং যদি কোনো মতামত থাকে সেটা বলবেন, এবং পরবর্তী সময়ে যদি আপনাদের যে আমাদের সামগ্রিক যে প্রস্তাবনা সুপারিশ সেগুলো সম্পর্কে যদি আমাদের সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকে সেটা পরবর্তীতে করতে পারেন, এবং আজকের এই প্রতিবেদনের উপরে আপনাদের মতামত আমরা আশা করছি। আমি আমাদের কমিশনের সকল সদস্য, এখানে উদ্যোক্তারা রয়েছেন, শিক্ষক, আইনজীবী, গবেষক, শ্রমিক সংগঠক, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং আজকে যারা উপস্থিত হয়েছেন। আর কেউ কোনো একটু সবার কাছে শুনি, কয়েকটা প্রশ্ন করি, এবং এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ট্রেড ইউনিয়ন গঠনের যে প্রতিবন্ধকতা, কিন্তু আমি একদম মাঝখানে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি। একটা হচ্ছে সবচেয়ে বৈষম্য আমরা কোথায় দেখেছি। হ্যাঁ, তো আমি কিন্তু শুরু করেছিলাম, আপনার খেয়াল তখন এসেছেন কিনা আপনার জানি না, যে আমরা একদম গৃহ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত সব জায়গায় কিন্তু বৈষম্য। গৃহ শ্রমিকরা যেমন বৈষম্য শিকার, ওই জেলে যে মাছ ধরতে যায় সেও নিরাপত্তাহীনতার শিকার। এবং এর একটা বড় কারণই হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ শ্রমিক কোনো নিবন্ধন নেই কোথাও তাদের, এবং তাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের কোনো নিয়োগের গ্যারান্টি নেই। এটি হচ্ছে একটা বড় সমস্যা। আমি মনে করি 1 নম্বর সমস্যা এটা। একবার যদি সে পরিচয়টা পায়, নিবন্ধন পায়, তাই সে কোনো না কোনোভাবে নিজেদের স্বার্থ নিয়ে আগাতে পারে। আইনের সুরক্ষার অভাবটাও তার আছে, আর তার সব ক্ষেত্রেই সে একটি অরক্ষিত এবং অনিশ্চয়তা, এটি হচ্ছে 1 নম্বর সমস্যা আমরা মনে করি।
ট্রেড ইউনিয়নের প্রতিবন্ধকতা আমি কিন্তু বলেছি, স্পষ্ট করেছি যে আমরা কি শিফটটা সুপারিশ করেছি। এখন যে আনুপাতিক হারে ট্রেড ইউনিয়ন গঠনের যে আপনার পদ্ধতি, এই পদ্ধতির মধ্যেই হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, যা আপনি যেখানেই ট্রেড ইউনিয়ন করতে যাবেন সেখানেই আপনার একটা আনুপাতিক হার দিতে হয় যে আপনি কতজন শ্রমিক, তার মধ্যে কতজনকে আপনি সংগঠিত করতেছেন। এবং ট্রেড ইউনিয়ন যিনি করতে চান তার সুরক্ষার একটা ব্যাপার থাকে। এই জন্য আমরা এটাকে সংখ্যা ভিত্তিক করেছি। এটি একটি পরিবর্তন যে 50 জন, 100 জন, 300 জন, কিন্তু সংখ্যা হতে হবে, আনুপাত না। আরেকটি হচ্ছে যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট যিনি হবেন তার প্রিন্সিপাল কয়েকজন সদস্য, মানে প্রধান কয়েকজনের চাকরির কোনো পরিবর্তন করা যাবে না, তা টার্মিনেট করা বোধহয় করা যাবে না। আর শ্রম সংস্কার কমিশন এমনকি শ্রম দপ্তরের যে আপনার একটা ডেস্ক থাকবে প্রত্যেক জেলায়, যেখানে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত কোনো অধিকারের লঙ্ঘন হলে সে যেন প্রতিকার পেতে পারে, অভিযোগ জানাতে পারে, এই ডেজিগনেটেড ডেস্ক থাকবে। মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা মোটা দাগের সুপারিশ। যখনই আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা পরিবর্তনের জন্য যে সামাজিক সংলাপ ফোরামের কথা বলেছি, এটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই ট্রেড ইউনিয়ন গঠনের ব্যাপারটা অনেক আপনার খোলামেলা হবে। কারণ নিজেরা যত বেশি এই কয়েকটা পক্ষ আলোচনা করবে তত বেশি কিন্তু পরিবেশটাকে আপনার সুসম্মানিত করা যাবে, হালকা করা যাবে। এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠনের ব্যাপারে। আমি মনে করি আজকে এই যে ট্রেড ইউনিয়নের যে একটা কয়েকটা সেক্টরের মধ্যে শুধু সীমাবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় কারণ। কিন্তু এইটা দেখা যায় যে একটা এলাকায় মৎস্য শ্রমিকদের নিয়ে অনেক দিন ধরে একজন কর্মী কাজ করতেছে, কিন্তু 5 বছর পরে সে যখন ইউনিয়নের জন্য সাবমিট করে তখন বলে যে আপনার এখানে এই এলাকায় এই উপজেলায় কতজন মৎস্য শ্রমিক, টিওনো সাহেবের কাছ থেকে লিখে আনতে হবে। টিওনো সাহেব বলে আমি সরকারি কর্মকর্তা, আমি বলতে পারবো না কতজন মৎস্য শ্রমিক। ওই ইউনিয়নটার হয় না। এই যে আমাদের কোটি কোটি শ্রমিকের যে ইউনিয়নগুলো হয় না, একটা বড় কারণ কিন্তু এইটা। এখানে আমরা একটা রূপান্তরের সুপারিশ করেছি। এবং যদি এই যে প্রাতিষ্ঠানিক সেক্টরের বাইরে যদি হাজার হাজার ইউনিয়ন তৈরি হয় তাহলে সামগ্রিকভাবে যে শ্রমিক আন্দোলন শক্তিশালী হবে, সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক সেক্টরের পরিবেশ উন্নয়ন করে, যেটা আপনারা হয়তো 5 বছর পর দেখতে পাবেন। আর বাস্তবায়নের ব্যাপারে আচ্ছা, রপ্তানির ক্ষেত্রে যারা বলেছেন, এটি মানে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের বকেয়া মজুরির ব্যাপারটা তো আসলে এটা কিন্তু বলা হয়েছে যে শ্রম ডাইফের নেতৃত্বে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন ডেজিগনেটেড অফিসার থাকবে যিনি এই অপ্রাতিষ্ঠানিক সেক্টর নিয়ে ডিল করবেন। তার মজুরি, তার সামাজিক নিরাপত্তা এবং তার অন্যান্য যে কাজের নিয়োগের সংক্রান্ত অভিযোগগুলো সেগুলো তারা ডিল করবেন। সুতরাং ওই যে 2 মাসের জন্য মজুরির ব্যাপারটা, এটি স্পেসিফিক্যালি রাখা হয়েছে এই কারণে যে আমরা আমাদের যে গবেষণা বা তথ্য প্রতিপাদ্য তাতে দেখা যাচ্ছে যে এখানেই সবচেয়ে বেশি বকেয়া মজুরির প্রশ্নটা আসে। এবং এখানেই ব্যবসার ধরনটা এমন যে যখন তখন ব্যবসা পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে, পেমেন্ট দীর্ঘায়িত হতে পারে। এই কারণে ওইটা আমরা উল্লেখ করেছি। কিন্তু অপ্রাতিষ্ঠানিক সেক্টরের মজুরির জন্য কিন্তু একটা আলাদা ওই প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে একটা সেকশন আছে, আপনারা দেখবেন যে জেলা পর্যায়ে একজন ডেজিগনেটেড অফিসার থাকবেন যিনি অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের মজুরি, প্রাপ্য, সামাজিক নিরাপত্তা এবং কর্মঘণ্টা, আপনার নিয়োগের ব্যাপারটা, নিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো দেখবেন। এখন কোনো কিছুই তো আসলে আমরা একবারে শেষ করতে পারবো না, ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে। কিন্তু আমি মনে করি এরকম একটা জায়গা যদি থাকে যেখানে অভিযোগ জানানো যাবে এবং প্রতিকার পাওয়া যাবে, তাহলে সমস্যাটার সমাধানের ক্ষেত্রে আমরা এক ধাপে এগোবো। তারপরে নির্ভর করবে আমরা কতখানি শক্তিশালী সংগঠন তৈরি করতে পারে, কতখানি প্রতিরোধমূলক সংগঠন করতে পারে। আমরা আপনারা বিসিএস শ্রম কার্ডের কথা বলেছেন, এটি আমরা আমাদের এখন শ্রম কর্মকর্তারা প্রচুর কাজ করে, প্রচুর আপনার শ্রমক্ষেত্রে প্রচুর দায়িত্ব পালন করে, কিন্তু এটা ক্যাডার সার্ভিস না। তার মানে আমরা কিন্তু বলিনি যে এইটা মানে আমাদের এখন যারা আছে তারা সব বিদায় হয়ে যাবে, তা না। আমাদের প্রচুর ডাক্তার আছে শ্রমিক কল্যাণ কেন্দ্রে, কিন্তু দেখা যায় তারাও ক্যাডার সার্ভিসের না। এই জন্য আমরা বলেছি যে একটা যদি দক্ষ আপনার টিম তৈরি করতে হয়, প্রশাসনিক টিম, তাহলে একটা ক্যাডার সার্ভিসের আওতায় আনা দরকার।
এতে করে আমাদের এই মন্ত্রণালয় এবং এই অধিদপ্তরগুলো তাদের একটা মর্যাদারও ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় যারা ক্যাডার সার্ভিস তারা অন্য ক্যাডার সার্ভিসদেরকে খুব বেশি আপনার গুরুত্ব দেয় না। শ্রম মন্ত্রণালয়কে গুরুত্বের জায়গায় নিয়ে যাওয়া কিন্তু একটা বড় কাজ আমাদের এই সুপারিশ বাস্তবায়নের জন্য। বাস্তবায়নের যে শুরু করা সেটি আপনাদের এখানেও আমরা সুনির্দিষ্ট করার কিছু কিছু প্রস্তাব দিয়েছি, কিন্তু আমরা মনে করি যে কতগুলো জিনিস বাস্তবায়ন করা, যেটা আমরা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বলেছি, সেটা একটি হচ্ছে যে তথ্য ভাণ্ডারটা শুরু করা। আজকালকার দিনে তথ্য ভাণ্ডার অলরেডি সেক্টর ভিত্তিক শুরু হয়েছে, যে সবার জন্য তথ্য ভাণ্ডারটা শুরু করা যাতে সবাই পরিচয়ের মধ্যে আসতে পারে। 2026 সালের মার্চে সরকার আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনার শ্রম আইন সংশোধন করবে, এটি এখন চলমান একটা প্রক্রিয়া। আমরা মনে করতেছি যে এর মধ্যে শ্রম আইনের যে সংস্কার হওয়া দরকার সেটি সরকার প্রজ্ঞাপন দিয়ে করতে পারে। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে জাতীয় সামাজিক সংলাপ ফোরাম তৈরি করার জন্য একটি লেবার কনফারেন্স ডাকা, যেখানে জাতীয় আন্তর্জাতিক আমাদের যারা আছে অংশীদার তারা থাকবেন এবং এই সংস্কার প্রস্তাবের উপরে তারা বিভিন্নভাবে আপনার সুপারিশ করবেন এবং একটা পথনকশা তৈরি করা। এটা যেমন সম্ভব ঠিক তেমনি আপনাদের মাধ্যমে এবং আমাদের যারা ট্রেড ইউনিয়ন এবং অন্যরা আছেন তারা মিলে কিন্তু যারা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যাতে এরা নির্বাচনী ম্যানিফেস্টোর অংশ করে সে ব্যাপারে আমরা কিন্তু একটা ব্যবস্থা প্রচারণার চেষ্টা করব। আমি মনে করি বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটা সুনির্দিষ্ট পদক্ষেপ আছে যেটা আপনারা সারসংক্ষেপে দেখবেন, কিন্তু আমি যে 2-3টা বললাম এই কয়েকটা জরুরি। যেমন অধিদপ্তর করে এটা বাস্তবায়নের জন্য খুব কঠিন না। জাতীয় শ্রম কমিশন করতে গেলে অনেক প্রক্রিয়ার ব্যাপার আছে, কিন্তু তার আগে সামাজিক সংলাপ ফোরাম গঠন করা কিন্তু খুব বেশি কঠিন না। আমাদের এখনকার আইনের মধ্যেই এটা করা সম্ভব। আর গণমাধ্যম কর্মীদের ব্যাপারে আমরা আপনাদের সাথে বসেছি, আপনাদের কাছে শুনেছি। আমরা গণমাধ্যম কমিশনের প্রতিবেদন দেখেছি যে সেখানে আপনাদের কোন কোন ব্যাপারটাকে অ্যাড্রেস করা হয়েছে। আমরা কিন্তু বলেছি যে শ্রম আইন, বিশেষ করে টেলিভিশন গণমাধ্যম যারা এখনও কোনোভাবে শ্রম আইনের মধ্যে কিনা আছেন যারা বিভ্রান্ত আছে, আমরা মনে করি আছে, কিন্তু দেখা যায় অনেক সময় তাদের সুরক্ষাটা হয় না। তারা যাতে শ্রম আইনের সমস্ত সুরক্ষা পায় এবং জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে সেই মজুরির আওতায় তাদের ওয়েজ বোর্ড যেন তার উপরে থাকে, সবসময় সব সেক্টরই থাকবে। প্লাস প্রতি বছর আমরা যে সুপারিশটা করেছি যে আপনার মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মূল্যের মজুরি পুনর্মূল্যায়ন এবং 3 বছর পর পর জাতীয় মজুরি পুনর্নির্ধারণ, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে আমরা মনে করি যে সেটা পাবে। গণমাধ্যম কর্মীদের একটা বড় দাবি ছিল যে তাদের পেশাগত নিরাপত্তা, যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নিয়োগপত্র থাকে না, অনেক ক্ষেত্রে কবে তারা মানে টার্মিনেট হয়ে যাবে সেটাও জানে না। দেখা যায় রিপোর্ট পাবলিশ করে মালিক, কিন্তু চাকরি যায় গণমাধ্যম কর্মী। এটার জন্য কিন্তু আমি বলেছি যে প্রথমেই আমরা বলেছি যে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে হবে। এই যে সর্বত্র বিরাজমান অনিশ্চয়তা বাংলাদেশের শ্রম জগতে, এটার একটা ইতি টানতে হবে। আজকে আমার চাকরি থাকবে কি থাকবে না, কালকে আমি আয় করতে পারবো কি পারবো না, পরশুদিন আমি আমার কাজ না থাকলে বা বন্যা হলে বা হরতাল হলে অথবা মহামারী হলে আমার জীবিকা থাকবে কিনা। এই জন্যই ওই যে পরিচয়পত্র মানে নিয়োগের নিশ্চয়তা, মজুরির নিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা, এটা কিন্তু আমরা প্রথমেই উল্লেখ করেছি। আপনারা যদি প্রথমটা দেখেন, প্রথমেই যে 1 থেকে 5 আছে 1 নম্বরে 25-এ, সেখানে কিন্তু আমরা এটা খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি যে কী কী থাকতে হবে মৌলিকভাবে। এইখানে আমরা কোনো ছাড় দিইনি কিন্তু, এবং আমরা কমিশন সর্বসম্মতভাবে করেছি। আমি জানি না আপনাদেরগুলো কভার করা হয়েছে কিনা। আর কোনো প্রশ্ন থাকে বা এই প্রশ্নটি যদি আর কারো, কোনটা আচ্ছা, গণমাধ্যম আমাদের একটা কর্মী আছে আমাদের আরিফুল, আমি চাবো যে আরিফুল যদি কিছু বলতে চায়। সাংবাদিক ভাইদের ধন্যবাদ। আমরা যেহেতু গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য আলাদা একটা সংস্কার কমিশন হয়েছে, তারপরে শ্রম সংস্কার কমিশন থেকে আমরা খুবই স্পেসিফিক কিছু প্রস্তাবনা করেছি। প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীদের জন্য একটা বিশেষ আইন প্রণয়নের একটা সুপারিশ করছি, অর্থাৎ গণমাধ্যম কর্মীদের চাকরি নিরাপত্তা, মজুরি এবং বেতন ভাতা সবকিছুর জন্য একটা বিশেষ আইন। যদি কোনো কারণে বিশেষ আইন করতে সরকার না পারে, তাহলে
যে শ্রম আইন আছে সেখানে সংবাদ কর্মীদের জন্য একটা বিশেষ অধ্যায় আলাদাভাবে যুক্ত করা, এটা হচ্ছে আমাদের একটা প্রথম সুপারিশ। দ্বিতীয়ত হচ্ছে সংবাদ কর্মীদেরকে সংবাদ শ্রমিক না বলে গণমাধ্যম কর্মী হিসাবে যেন মূল্যায়ন করা হয়, সেটার একটা সুপারিশ হয়েছে। আর বর্তমানে আপনারা জানেন যে আমাদের যে ওয়েস বোর্ড আছে সেখানে সংবাদপত্রের যারা চাকরি করেন তাদের একটা বেতন কাঠামো আছে, কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া বর্তমানে অনলাইন এবং মাল্টিমিডিয়া যারা চাকরি করেন তাদের বিষয়ে কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই। ফলে আমরা বলেছি যে এই সংবাদ কর্মী আইনের মাধ্যমে সকল ধরনের ইলেকট্রনিক্স, প্রিন্ট এবং অনলাইন সকল সংবাদ কর্মীদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সংবাদ কর্মীদের জন্য ঝুঁকি ভাতা পেনশনের চালু করা এবং একই সাথে যারা নারী সাংবাদিক আছে তাদের মাতৃত্বকালীন ছুটি যেন নিশ্চয়তা করা হয়, সে বিষয়টা করা হয়েছে। আরেকটা হচ্ছে যে আপনার যারা মালিক পক্ষ আছে, মানে সংবাদ মাধ্যমের যারা মালিক, সেখানে তারা যে তাদের সংবাদ কর্মীদের যে বেতন দিচ্ছেন সেই বেতনটা যেন প্রতি 3 মাস পর পর যে শ্রম অধিদপ্তরে ডকুমেন্ট পাঠানো, যে তার কর্মচারীদের যে বেতন দিচ্ছে সেই বেতনের প্রদানের ডকুমেন্টটা যেন অধিদপ্তরে পাঠানো হয়। আরেকটা হচ্ছে যারা ক্যামেরার পিছনে কাজ করে সাধারণত তাদেরকে অনেক সময় গণমাধ্যম কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না এবং তাদের বেতন কাঠামোর নির্দিষ্ট কোনো থাকে না, ফলে তাদেরকেও গণমাধ্যম কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের যেন প্রাপ্যতা ফিরিয়ে দেওয়া হয়। তো সামগ্রিকভাবে আমাদের এই কটা ছিল আর কি আমাদের শ্রম সংস্থান কমিশনের পক্ষ থেকে সুপারিশ। ধন্যবাদ আপনাদেরকে।